আজকে এই আলোচনা সভাটির আয়োজন করেছে। আলোচনা সভা নিয়ে কিছু আলোচনা সমালোচনা হয়েছে। তা সত্ত্বেও আমি বলবো, আজকে আমাদের যে আন্দোলন, এদেশ থেকে একদলীয় পাকশালী সরকারকে অপসারণ করে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন এবং সংগ্রাম, আমি বলবো সেই সংগ্রামে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। কিন্তু পাশাপাশি এই যে আজকে যেখানে আলোচনা হচ্ছে, ব্রেইনস্টর্মিং হচ্ছে, সেমিনার হচ্ছে, মানুষকে আমরা মোটিভেট করছি, উদ্বুদ্ধ করছি, এই কাজগুলো কিন্তু পাশাপাশি করতে হবে। প্রত্যেকটি আন্দোলনের যে বিভিন্ন যে পন্থা আছে, আমি বিশ্বাস করি তার প্রতিটি পন্থাই আমাদের আজকে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। কাজেই বিষয়টা যেটাকে স্ট্যাটিস্টিক্স এর ভাষায় বলা হয় যে মিউচুয়ালি এক্সক্লুসিভ, এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ কিছু নয়। আমরা সবগুলো কাজ করব, আমরা সেমিনারও করব, আমরা রাজপথে প্রতিবাদ করব, আমরা প্রয়োজনে সরকারের সমালোচনা করব, আমরা প্রয়োজনে সরকারকে বিদায়ের রাস্তা দেখিয়ে দেব। কোন কাজই আমরা পিছিয়ে থাকব। আমি ধন্যবাদ জানাই ব্যারিস্টার কায়সার কামালকে, তার যে কিনোট পেপারটি এখানে উপস্থাপন করা হয়েছে সেজন্য অত্যন্ত সুলিখিত। এবং আমি বলবো, ইতিহাসের মাইল ফলক থেকে সেই পেপারে কয়েকটি বিষয়কে চিহ্নিত করা হয়েছে। সেখানে ম্যাগনা কার্টাকে চিহ্নিত করা হয়েছে, ফ্রেঞ্চ রেভলিউশনকে চিহ্নিত করা হয়েছে, এবং আমেরিকার যে উদার গণতন্ত্রের যে মডেল সেটাকেও চিহ্নিত করা হয়েছে। আমি সেই সঙ্গে ইতিহাস থেকে আরেকটি বিষয় যোগ করতে চাই, এবং যে বিষয়টি আমি যোগ করতে চাই তার দুটি বিপরীত ধর্মীর চিত্র আছে। এক নম্বর, আমি ফিরে যাব 1757 সাল, সিপাহী বিপ্লবে। এটা আমাদের নিজেদের ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস। ব্রিটিশদের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির সংগ্রামে কেউ বলেন সিপাহী বিপ্লব, কেউ বলেন প্রথম স্বাধীনতা সংগ্রাম। সেই 1757 সাল, 1757 সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন শুরু হবার ঠিক 100 বছর। আর যে দ্বিতীয় বিপরীত ধর্মী আরেকটি আন্দোলনের কথা আমি উল্লেখ করব, সেটা হচ্ছে যে 1947 সাল, যখন ঔপনিবেশিক ব্রিটিশ সাম্রাজ্য, যে সাম্রাজ্য একদিন বলতো তাদের সূর্যের অস্ত হয় না, সেই ব্রিটিশ সাম্রাজ্যকে ভারতবর্ষ থেকে বিদায় নিতে হয়েছিল। সেই পরবর্তী পর্যায়ের আন্দোলন 1857 থেকে 1947 সাল, 90 বছর। সেই আন্দোলনে আমি বিশ্বাস করি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তৎকালীন ব্রিটিশ ভারতের আইনজীবী সম্মেলন। আমার কথা যদি ভুল হয়ে থাকে আমাকে সংশোধন করবেন, কিন্তু আমরা লক্ষ্য করেছি ব্রিটিশদের এদেশ থেকে বিদায় করার জন্য সেই আন্দোলনকে যারা শুধু রাজপথে নয়, এ ধরনের সেমিনার, সিম্পোজিয়াম, ব্রেইনস্টর্মিং করে যারা ডকুমেন্টেশন করে ব্রিটেনকে ভারতবর্ষ থেকে ফিরে যেতে বাধ্য করেছিল, তার পুরো ভাগে ছিলেন আইনজীবী সমাজ।
আমি আজকে আপনাদের অভিনন্দন জানাই এবং আমি আপনাদের কাছে আজকে অনুরোধ করব, প্রার্থনা করব, আপনারা আজকে বাংলাদেশ থেকে আমাদের স্বদেশীয় স্বৈরাচার ঔপনিবেশিক শক্তিকে বিদায় দেওয়ার জন্য ঠিক একই ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এখানে বিভিন্ন ধরনের মতামত প্রকাশিত হয়েছে, বিভিন্ন বক্তা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। আমি প্রতিটি বক্তব্য মনোযোগ দিয়ে লক্ষ্য করেছি। কেউ বলেছেন রাজপথে যদি আমরা শক্তির মাধ্যমে এই সরকারকে বিতাড়িত না করি, তাহলে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় বা সেমিনারের মাধ্যমে এই সরকারের বিদায় হবে না। আমি এই বক্তব্যের গুরুত্বকে স্বীকার করি। পাশাপাশি আমি একথাও বলেছি, প্রথমেই বলেছি যে আমরা এই সরকারকে বিদায় দেবার জন্য যত রকম পন্থা আছে সবগুলোকেই ব্যবহার করব, এবং সেই কারণেই কিন্তু আজকে আমরা এই কক্ষে সমাবেত হয়েছি। সেটা যদি না হতো তাহলে কিন্তু আমরা এই আলোচনা সভার আয়োজন করতাম। কাজেই যেদিকে আপনাদের দৃষ্টি আমি আকৃষ্ট করব সেটা হচ্ছে এই যে আপনারা লয়ার, আপনারা আইনের ভাষায় কথা বলেন, আপনারা যুক্তি দিয়ে কথা বলেন। আমার কিন্তু সেই ট্রেনিং বা শিক্ষা নেই। এটা আমি কথা বলবো সাধারণ জ্ঞানের ভাষায়, যেটা সাধারণ মানুষের কাছে পৌঁছবে, এবং সেই ভাষাতেই বলছি যে আমরা এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। গণতন্ত্র তো একটা শান্তিপূর্ণ প্রক্রিয়া। গণতন্ত্রের ভেতরে কিন্তু কোথাও এমন কোনো সুযোগ নেই যেখানে সংঘাত। এখানে ভিন্ন মতের সুযোগ দিতে হবে, এবং সেই ভিন্ন মত প্রকাশের পরে যারা বা যে মতটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সেটাকেই আমরা সবাই, এটাই হচ্ছে গণতন্ত্র। এবং আমি একটি কথা বলছি, হয়তো সবাই আমার সঙ্গে একমত হবেন না, তারপরেও বলছি যে আমি এই নীতিতে বিশ্বাসী নই যে এন্ড জাস্টিফাইজ দ্য মিনস। আমার যুক্তিটা হচ্ছে এখানে, আমি একটু আগে বলেছি যে এটা হয়তো আইনজীবীদের যুক্তি হবে না, কিন্তু আমার সাধারণ মানুষের সাধারণ জ্ঞানের যুক্তি হবে। আমরা যদি গণতন্ত্র অর্জন করতে চাই এই দেশে, যে গণতন্ত্র হচ্ছে একটি শান্তিপূর্ণ পদ্ধতি, সেই পদ্ধতি আমরা শান্তিপূর্ণ প্রক্রিয়াই অর্জন করতে হবে, অন্য কোনো প্রক্রিয়া। তবে এমন সময় আসতে পারে, এমন প্রয়োজন হতে পারে যখন এই প্রক্রিয়াটি যদি যথেষ্ট না হয়, আমরা পৃথিবীর ইতিহাসে দেখেছি, তখন অন্যান্য প্রক্রিয়া মানুষ ব্যবহার করে থাকে। আমি আশা করব আজকের সরকার বুদ্ধিমান সরকার, তারা বাংলাদেশের মানুষকে সেই পর্যায়ে ঠেলে দেবেন। এখানে আমরা স্পষ্ট ভাষায় একটি কথা বলে দিতে চাই যে আমরা আজকে থেকে কয়েকদিন আগে আমরা অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছি। এই অসহযোগ আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে, মানুষের মধ্যে কথা হয়েছে, প্রশ্ন উঠতে পারে। আমি সেজন্য চিন্তিত নই, কারণ গণতান্ত্রিক প্রক্রিয়াই হচ্ছে এই যে আমরা মানুষকে কথা বলার স্বাধীনতা দেব। কাজে আমরা একটা প্রস্তাব দিয়েছি বলে কেউ যেটা সমালোচনা করবে না, আমি কিন্তু সেভাবে চিন্তা করি না। কেউ সমালোচনা করলে আমি সেই সমালোচনার জবাব দেবার চেষ্টা করব, এবং অবশেষে যে মতটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, আমি ইতিমধ্যে বলেছি, সেটাই বিজয়ী হবে। এটাই গণতন্ত্রের ভাষা, এটাই গণতান্ত্রিক পদ্ধতি। এবং আমরা কি বলেছি আজকে, আমরা সর্বপ্রথম আমরা 5টি
দফা বলতে পারেন বা ইস্যু বলতে পারেন, আমরা 5টি বিষয়ে চিহ্নিত করে অসহযোগের কথা বলেছি। এবং তার মধ্যে সবচেয়ে প্রথম যে কথাটি, সে কথাটি কি, এই নির্বাচন বর্জন করবে। এই নির্বাচন নিয়ে ইতিমধ্যে আজকে এখানে অনেক আলোচনা হয়েছে, আজকে। এবং আমি সেই কথার সঙ্গে শুধু এইটুকু যোগ করতে চাই, শুধু এই নির্বাচনকে নয়, এই সরকারকে আপনারা বলবেন। কেননা আজকে সরকার নির্বাচন নিয়ে যা করেছে, আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি। আমরা এখানে কিছুক্ষণ আগে বিভিন্ন বক্তারা নর্থ কোরিয়ার উল্লেখ করেছেন, আরো ক্যাম্বোডিয়ার উল্লেখ করেছেন, আরো অনেক দেশের উল্লেখ করেছেন। আমরা বাংলাদেশের নির্বাচন নিয়ে কি দেখেছি, আমি খোলাখুলি কথা বলি, আপনারা জানেন। পৃথিবীর অনেক দেশে, একজন বক্তা বলেছেন যে পৃথিবীর অনেক দেশেই গণতন্ত্র, পৃথিবীর অনেক দেশে নির্বাচনে কারচুপি হয়, এটাও সত্যি কথা। আমরা যখন ছাত্র ছিলাম, আমাদের ঘরে যারা আছে তরুণ ছাত্র, আমাদের পিপি নূর আছে, আমরা যখন তার মতো ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন আমরা অভিযোগ শুনেছি পত্রিকার প্রথম পৃষ্ঠায়, আমেরিকার যুক্তরাষ্ট্র যারা সবচেয়ে জোর গলায় গণতন্ত্রের কথা বলে, সেই দেশে কেনেডি নির্বাচনেও ভোট ট্রিকিং এর অভিযোগ এসেছে, জন কেনেডি। কাজে পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচন যখন আছে, সেই নির্বাচন বানচাল করার লোক কিছু আছে। পৃথিবীতে তো সবাই আর ফেরেশতা নয়। কাজে ভোট ট্রিকিং পৃথিবীর বিভিন্ন দেশে হয়ে থাকে। কিন্তু আমার প্রশ্ন সেখানে নয়, আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ভোট ট্রিকিং এর সঙ্গে পৃথিবীর অন্যান্য দেশের ভোট ট্রিকিং এর প্রভেদটা কোথায়, সেটা হচ্ছে অবাক বিষয়ে আমরা দেখেছি। এবার যা ঘটেছে বিগত কয়েক সপ্তাহ, বাংলাদেশের ভোট ট্রিকিং কিন্তু লুকিয়ে চুরিয়ে হয় না, এটা প্রকাশ্যে সরকার গর্ব করে ভোট ট্রিকিং। এর চেয়ে কলঙ্কজনক, লজ্জাজনক পরিস্থিতি পৃথিবীর ইতিহাসে কি? দেখুন, আমি বলেছি, মানুষের প্রশ্ন করেছেন 7 তারিখে ভোট হবে কি হবে না হবে, ব্যাখ্যা দিয়েছেন চমৎকার। আমি বলি, খুব সংক্ষেপে বলি, সহজ কথায় বলি, 7 তারিখে কিসের ভোট হবে? বাংলাদেশের নির্বাচন যেটা হবার কথা ছিল আগামী 2024 সালের 7 তারিখ, সেই নির্বাচন তো 30শে নভেম্বর ভাগাভাগি করে হয়ে গেছে। এবং সেই নির্বাচন নির্ধারিত হয়ে গিয়েছে আমাদের সরকারের, বাংলাদেশের রাজধানী ঢাকায় সরকারের যে হেডকোয়ার্টার আছে, সেখানে ফলাফলও নির্ধারিত। 7 তারিখে যেটা হবে সেটা হবে এই ফলাফলটা শুধু ঘোষণা করা হবে। কে কত ভোট পাবে সেটাও নির্ধারিত হয়ে গেছে। 2.5% ভোট দিল না 5% আসলে গিয়ে ভোট কেন্দ্রে ভোট দিল, সেটা কোনো বিবেচ্য বিষয় নয়। কোন সিটে কোন প্রার্থী কত ভোট পাবে সেটাও কিন্তু নির্ধারিত হয়ে গেছে। আমি অতীতে এক বক্তব্যে বলেছিলাম যে বাংলাদেশের নির্বাচন কিভাবে হয় এত গবেষণার কোনো প্রয়োজন নেই। রাজধানীতে সর্বোচ্চ স্থানে একটি কম্পিউটার আছে, কম্পিউটারের 4টি বাটন আছে। একটি বাটন হচ্ছে ডিসি জেলার, একটি বাটন হচ্ছে জেলার এসপি, আর একটি বাটন হচ্ছে যে নির্বাচনী এলাকা আছে উপজেলা, উপজেলার টিএনও, আর চতুর্থ বাটনটি হচ্ছে উপজেলার থানার ওসি। রাজধানী থেকে 1, 2, 3, 4 করে 4টি বাটন প্রেস করা হয়। এই 4টি স্থানে যে কম্পিউটার আছে সরকারের নির্বাচন কমিশনের যে তথাকথিত কম্পিউটার সেটআপ নেটওয়ার্ক আছে, সেখান থেকে ফলাফল প্রিন্ট আউট হয়ে বের হয়ে আসে। এইটাই হচ্ছে বাংলাদেশের। এর বাইরে বাংলাদেশে আর কোনো নির্বাচন। কাজে এই নির্বাচন নিয়ে আমি মনে করি আর কোনো আলোচনার দরকার করে না। একটা কথা না বলে পারছি না, বলতে আমার নিজের কাছেও খারাপ লাগছে। আমরা গ্রামে গঞ্জে শুনি কথাটি। এই নির্বাচন নিয়ে সরকারের যে ভোট ভাগাভাগি, এটা এমন পর্যায়ে গিয়েছে যে আমার মনে পড়ছে যে সরকার যে কাজটি করছে সেই কাজটি সম্পর্কে একটি কথা আমাকে বলতে বাধ্য হচ্ছি। সেটা হচ্ছে, আমরা শুনতাম
যে কারো এক কান কাটা গেলে শহরের বাইরে দিয়ে যায়, কারো যদি দুই কান কাটা যায় সে কিন্তু শহরের মাঝখান দিয়ে যায়। তো আজকের নির্বাচনে সরকার এমন পর্যায়ে গিয়েছে যে প্রকাশ্যে ভোট ভাগাভাগি করে রিগিং করে যা কিছু করছে তাদের লজ্জা বা আর কিছু বলতে আর কিছু অবশিষ্ট নেই। এটাই হচ্ছে আজকের এই নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। এটা নিয়ে আমি মনে করি আর কোনো আলোচনা প্রয়োজন নেই। বিভিন্ন কথা আসে, সেটা হচ্ছে যে আমাদের উত্তরণের পথটা কি। এখানে সংগ্রামের কথা বলা হয়েছে, রাজপথে থাকার কথা বলা হয়েছে। আমি যেটুকু বুঝতে পারি যে কোনো একটি পন্থায় আমাদের উত্তরণ হবে সেটা নয়। আমাদের, আমি একটু আগেও বলেছি যে আমরা যেখানে আছি যেভাবে পারি এই সরকারের প্রতিবাদ করতে হবে, এই সরকারের অপকর্মের বাধা দিতে হবে এবং আমরা এই দেশে এই সরকারকে অপসারণ করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য এমন একটি সরকার প্রতিষ্ঠিত করব। আমি কি এভাবে বলতে পারি? অনেকে আমাকে জিজ্ঞেস করে যে তত্ত্বাবধায়ক সরকার মানে কি? আপনারা তত্ত্বাবধায়ক সরকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, অনেক কিছু বলেন, এর অর্থটা কি? আমি বলি যে এটাকে কোন নামে ডাকবেন সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমি এই কথাটি আজকে ব্যাখ্যা করে দিচ্ছি আপনাদের সকলের সামনে। আমি বিশ্বাস করি যে এমন একটি নির্বাচনকালীন সরকার থাকতে হবে, সেই সরকার যারা থাকবেন তাদের নির্বাচনী ফলাফলে কোনো স্বার্থ থাকতে পারে, এটাই অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক। এবং তাহলে যদি তাদের নির্বাচনী ফলাফলে কোনো স্বার্থ না থাকে তাহলে আমরা বিশ্বাস করি এটা যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে। এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট অফ অ্যান ইন্টারিম গভর্নমেন্ট। এটাকে এখন যে নাম, এবং সেই আদর্শে যদি আমরা বিশ্বাস করি, আদর্শটি অনেক উল্লেখ করেছেন, কেউ বলেছেন জনগণই সকল ক্ষমতার উৎস। সেই আদর্শে যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাকে আরেকটু ব্যাখ্যা করতে হবে যে প্রতি 5 বছর পর পর জনগণ যে ভোট দিতে যায়, বাংলাদেশের মানুষের মনস্তাত্ত্বিক যে অবস্থান সেটা এরকম যে বাংলাদেশের মানুষ আসলে অনেক কিছু ধন সম্পদ এগুলো তারা চায় না। তারা কিন্তু একদিন 5 বছরে তারা ভোট কেন্দ্রে গিয়ে নিজের ইচ্ছে মতো ভোটটা দিতে চায়, এবং এটাই হচ্ছে মানুষের মৌলিক অধিকার। এবং এই অধিকারটি যদি আমরা জনগণের হাতে ফিরিয়ে দিতে না পারি তাহলে আমরা যা কিছু বলছি, যা কিছু করছি সবকিছু অর্থহীন হয়ে যাবে। এবং এই উদ্দেশ্যে আজকে আমাদের এই আন্দোলন যেটা আমরা করছি, আমরা যে শুধু এখানে কথা বলছি তা তো নয়, আমরা রাজপথে গিয়েছি। আপনারা দেখেছেন 28 অক্টোবর কিভাবে সরকার ক্র্যাকডাউন করেছে, এর ব্যাখ্যা আজকে অনেক বক্তা দিয়েছেন, কাজে আমি সেই কথাগুলো বিরক্তি করতে চাই না। সরকার আমাদের গত অক্টোবর 2023 নয়, অক্টোবর 2022 থেকে আমাদের প্রভোগ করছিল, আমাদের উস্কানি দিচ্ছিল। তারা ঠিক এটি চাইছিল যে বাংলাদেশের কোটি কোটি মানুষ যাদেরকে আমরা সভা সমাবেশে লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করে আমরা এই যে বিভাগীয় সভা থেকে শুরু করে পরবর্তীতে জেলায়, পরবর্তীতে উপজেলায় এবং সর্বশেষ পর্যায়ে আমরা একদিনে বাংলাদেশের 7000 ইউনিয়ন পরিষদে পদযাত্রা দিয়েছিলাম। আপনারা শুধু বাংলাদেশ কেন, আমাদের আশেপাশে দক্ষিণ এশিয়া বলুন বা যে কোনো দেশ বলুন, এই অঞ্চলে কোথাও দেখাতে পারবেন যে এই ধরনের একটি রাজনৈতিক কর্মসূচি পৃথিবীর কোনো দেশে দেওয়া হয়েছে? সেই রাজনীতি জনগণকে সম্পৃক্ত করে আমরা দিয়েছি, আমরা জনগণকে সম্পৃক্ত করে সেই রাজনীতি করে যাব, এবং এটাই হচ্ছে আমাদের বর্তমান আন্দোলনের মুখ্য উদ্দেশ্য। এবং এই উদ্দেশ্যে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছি, আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। সরকার
তারিখে জানুয়ারি কি করলো বা না করলো সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। এখানে উপলব্ধি করতে হবে গণতন্ত্র বলুন, নির্বাচন বলুন, এই সব কিছু বিষয়ে সরকারের নৈতিক পরাজয় ইতিমধ্যে হয়ে গেছে। সরকার তারা মুখ তুলে কথা বলতে পারে না। সরকার যে নির্বাচনকে নিয়ে যে অপকর্মগুলো করেছে আমি বলেছি ইতিমধ্যে, এরপরে এই সরকারের কোন লেজিটিমেসি যেটুকু ছিল সেটুকু তারা হারিয়ে ফেলেছে। আজকে আসুন আমরা আমাদের আগামী আন্দোলনে আমরা এই সরকারকে অপসারণ করে বাংলাদেশের মানুষের যে মৌলিক ভোটের অধিকার এবং গণতন্ত্রের অধিকার, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল, সেই গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা সবাই একযোগে রাজপথে থেকে আমাদের ব্যক্তিগত বা দলগত কোনো চিন্তাধারা প্রভেদ থাকতে পারে, কিন্তু সেগুলো ভুলে গিয়ে একটি মূল উদ্দেশ্য, যেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের হাতে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। সেই আদর্শে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে আমরা নিয়ে যাই, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।